আসসালামু আলাইকুম। স্কুলিং ফর বিএনপি পার্ট 4। এখন আলোচনা করব বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলই ব্যবসায়িক কনসেপ্ট বা ব্যবসায়িক থিম নিয়ে, ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়েই রাজনৈতিক দল বা সংগঠন গড়ে ওঠা। প্রায় শতাধিক বা তারও বেশি রাজনৈতিক সংগঠনগুলো আছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো রাজনৈতিক দল কয়টা আছে? 2টা বা 3টা, এর বাইরে নয়। আর সবই হচ্ছে জোটবদ্ধ, বড় দলের সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় যাওয়া, অর্থাৎ ব্যবসায়িক সিন্ডিকেটের মাধ্যমে কমিশন বাণিজ্য। ওই রাজনৈতিক দলের নেতা বা যারা থাকে ওকে জড়িয়ে ধরে তারা জানে যে আজীবনেও থাকবো না, হয়তো 2-1 টার্ম থাকার পরে আস্তে আস্তে সব দল, ওই ব্যক্তি মরার পরে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের দল শেষ। তারপরে ওই নেতা যতদিন বেঁচে থাকবে, সরকারের ভালো যে জোট হবে, যে জোট ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতিতে আসে, তার সাথে যে কোনো চুক্তিবদ্ধ হয়ে ক্ষমতা গেল, একটা আসন দিক বা না দিক, যে কোনো একটা কিছুর, ওই রেড ক্রস আছে, বিআরটি বিভিন্ন সংগঠন আছে, ওর একটু সভাপতি টতি হইলেও ওই পদে থাকলো। ওই দিলীপ বড়ুয়ারা ছিল, যেমন নাহিদরা ছিল, ওরকম ব্যক্তি বিশেষের রাজনৈতিক সংগঠন। ব্যক্তি শেষ, সংগঠন শেষ। বা চীনের লেজর ভিত্তি বামপন্থী, ডাইনপন্থী, পাছাপন্থী, ঘুপন্থী, মুতপন্থী বিভিন্ন ধরনের সংগঠন মাথা ছাড়া দিয়ে একজন নেতা উঠেল, যেমন ডেস্টিনির রফিক মিয়াও এখন রাজনৈতিক সংগঠন, যার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ, সেও এখন রাজনৈতিক সরকি আপামর বাংলাদেশ নাকি একটা সংগঠন করছে। মানে এই রাজনৈতিক অঙ্গনটা যে কতটা ঘৃণার হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে, শুধু এই ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে, যার জন্যই বড় বড় দলগুলো নিজেদের ওই যে জোটের সংখ্যা বৃদ্ধি করবার জন্য এসব নোংরামির ভিতরে ডুবে যাচ্ছে। তারা অর্থলগ্নি করে, বড় দলের কেন্দ্রীয় ফান্ডে তারা বড় ধরনের অর্থ দিয়ে কোনো রকমের শেষের দিক যাই একটা নাম লেখায় জোটে অংশগ্রহণ করে বড় ধরনের। সে নিজে বাঁচে, তার দুর্নীতিকে বাঁচানোর চেষ্টা করে, তার অপকর্মকে বাঁচানোর চেষ্টা করে, তার অবৈধভাবে ব্যবসার পুঁজি সম্পদ রক্ষা করার জন্য সরকারের অত্যাচার থেকে, তার দলের লোকজনের চাঁদাবাদের হাত থেকে বাঁচতেই এই ধরনের সংগঠন নিজে তৈরি করে ওই দলের অংশীদারিত্বের ভিতরে ঢুকে যায়। আপনি বলেন তো, ব্যবসা দিয়ে যখন কথা বলছি, ব্যবসায়ী কথাই বলি। আপনি একজন আম ব্যবসায়ী, এই চলতি মৌসুমে আপনি কি আপনার ঝুড়িতে, আপনার তাক থেকে, সাজানো আমের তাক থেকে পচা আমটি রেখে ভালো আমটি রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন, নাকি ভালো আমটি রেখে পচা আমটি রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন? অবশ্যই পচা আম ছুঁড়ে ফেলে দেবেন। এখন সেই পচা আম গড়াইতে 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 যদি আপনার পায়ের কাছে এসে পড়ে, আপনারও তো একটা লাথি মারার কথা, যে পচা আম, আপনি তো লাথি মেরে তাকে ফেলে দেবেন। আপনি কেন আপনার ভালো, পবিত্র, সুন্দর, নিষ্কলঙ্ক, কলঙ্ক মুক্ত একটি হাত দিয়ে সেই পচা আমটিকে ধরে আপনার মাথার আশেপাশে তাকে বা আপনার টুপির উপরে রেখে দেওয়ার চেষ্টা করেন? তাকে লাথি দিয়ে ফেলে দেওয়া কি উচিত নয়? আমি বলছি বিএনপির কথা। এই যে ফজলুর রহমান, ফজা, রনি বা বিভিন্ন দল থেকে যে উচ্ছিষ্ট পচা আমের মতো ভালো লোককে কি একটা দল থেকে বের করে দেয় কেউ? উচ্ছিষ্ট ব্যক্তিবর্গ যারা তাদের গোয়াল ঘরকে নষ্ট করে, তাদের অভ্যন্তরীণ পরিবেশকে নষ্ট করে, ক্ষতি করে, দলের জন্য ভয়াবহ এক বিষাক্ত সাপ, এইগুলোকেই তো ছুঁড়ে ফেলে দিয়েছে দল থেকে। এটা হচ্ছে স্বার্থান্বেষী। ওখানে সুযোগের হয়তো কমতি পড়েছে, ভাগ বাটোয়ারা কিছুটা কম আছে, ওখান থেকে বের হয়ে আসলো। সাথে সাথে আপনারা নিয়ে দলে ম্যাডামের উপদেষ্টা করে দেন, দলের উপদেষ্টা করে দেন, ভারী ভারী পদ দিয়ে দেন। এই যে নোংরামিগুলার ফল এখন কি বিএনপি ভোগ করছে না? বিএনপির আদর্শে যারা রাজনীতি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কনস্টিটিউশন, তাদের আদর্শ, তাদের রাজনৈতিক পরিচালনার, জিয়াউর রহমান থেকে শুরু করে ম্যাডাম খালেদা জিয়ার রাজনৈতিক যে দূরদর্শিতা ছিল, দেশপ্রেম ছিল, সেই পরিবেশকে এইসব বাইরের থেকে যেসব দালালদের মাধ্যমে ঢুকেছে,
আসার পরে কি হয়েছে, পুরা গোয়ালটা ধরেই তো এখানে অধিকাংশ গরুই তো এখন লাথি লাথি শিং মারামারি ভিতরে পরিস্থিতির ভিতরে আসে না। বিএনপি বেসিক্যালি কি এই জায়গাটা নষ্ট করে নাই? কেন করা হলো? কি জন্য? যাদের স্বার্থের জন্য তারা করেছে, তারাও তো ওই অন্যায়ের, ওই দলের শৃঙ্খলা ভঙ্গের সমান অধিকারী। কর্নেল অলি সাহেব বের হয়ে গেলেন, বদরুদ্দোজা সাহেব বের হয়ে গেলেন, কাদের জন্য? এই দলের ভিতরে এই যে দালাল টাইপ লোকজন ঢুকে দলপ্রেমিক প্রকৃত আদর্শগত ব্যক্তিদেরকে এরা খুব কৌশলে অপমান অপদস্থ করে দল থেকে বের হইতে বাধ্য করেছে। হাওয়া ভবনের কথা বলি আমি, যেটা নিয়ে মূল অপবাদ কিছু মিডিয়া, প্রিন্ট মিডিয়া ছড়িয়েছিল। স্বার্থন্বেষী কিছু একটি মহল যেটাকে পুঁজি করে বিএনপির নামে বড় ধরনের দুর্নাম রটানো ছড়ানোর কাজে ব্যস্ত ছিল। তারা তাদের উদ্দেশ্যে বা তাদের দিকে তাকিয়ে বিএনপির একটি তদন্ত কমিটি হওয়া দরকার ছিল না? আসলে কি হাওয়া ভবন ছিল, নাকি বাইরে যারা তাকে ব্যবহার করে দুর্নীতি বিভিন্ন অপকর্ম করে বেড়াতো তারা ওই নামটাকে ব্যবহার করেছে? যেমন বাইরের মিডিয়া এবং আওয়ামীপন্থী রয়ের দালালেরা এটাকে ছড়িয়ে দিয়েছে, যেমন তেমনি দলের ভিতর থেকে কিছু লোক এই কথাগুলো বাইরে প্রকাশ করে দলকে নুজ্জ অবস্থায় দুর্বল করে তোলার জন্য যারা দায়ী, তারা তো এখনও সেই বিএনপির জায়গায় বসে আছে। তাহলে কি গলায় দড়ি দিয়ে খোয়ারে বেঁধে রেখেই বিএনপি রাজনীতি করতে চাচ্ছে? কিন্তু সাধারণ মানুষ তো সেটা দেখতে পাচ্ছে। তাহলে সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে নিয়ে যেতে হবে। দলের পক্ষে তারা মিডিয়াতে কথা বলছে, দলের পক্ষে না, দলের এমন কথা বলছে যেটা দলের পক্ষে রেজাল্ট দিচ্ছে, সাধারণ মানুষের সেন্টিমেন্টালে লাগছে। তারা বাইরে এসেই মিছিল দিচ্ছে, একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, একটা একটা জামাত ধরে ধরে জবাই কর। অথচ জামাত, শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বাংলাদেশের যে মুসলিম সম্প্রদায়, মুসলমানদের যে কুরআন সুন্নাহর অনেক অংশ পার্ট নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত। জামাত একটি মুসলমানদের আলাদা একটি সংগঠন, কিন্তু মুসলিম সেন্টিমেন্ট ধারণ করে। আপনিও যেমন করেন তারাও তেমন করে। সে আপনার সহকর্মী, সহমর্মী, সহভাই। আপনি তাদের বিরুদ্ধে কেন মিছিলে যাচ্ছেন? তাদের বিরুদ্ধে কেন স্লোগানে যাচ্ছেন? কারা এই স্লোগান তৈরি করে দিচ্ছে? ক্ষমতায় যাওয়ার আপনি জামাতকে কেন পাশে পাচ্ছেন না? তাকে কেন ধ্বংস করে দিতে হবে? জামাত, আপনি যে রাজনীতি করেন, জামাত তার একটি ডাল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুসলিম পরিপন্থী, সরি আমি শব্দটা ভুল বলেছি, মুসলিম অনুগামী, মুসলিম অনুসারী। এই জামাত ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্তিশালী অক্সিজেন দাতা। আপনি তার জোটে না নেন, জোট দরকার নেই, আপনি তার পাশে না রাখেন, সেটাও দরকার নেই, কিন্তু তাকে যদি আপনি শক্তিশালী করে রাখেন, সেই আবহটা, সেই ওখানকার একটি শক্তি আপনার দলের ভিতরে আছে, যারা আপনাকে শক্তিশালী করতে মাথায় গণনা হিসাবে, সংখ্যা হিসাবে, গুণিতক হিসাবে আপনাকে জনদৃষ্টিতে আরও বেশি জনসমর্থনকারী হিসাবেই পরিচিত করবে। কে শত্রু, কে মিত্র, এটা যদি বোঝার ক্ষমতা না থাকে, আপনি জামাতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, যে এনসিপি আপনার কারাগারের দরজা খুলে দিল, আপনার মাঠের থেকে আপনাদের শত্রুকে সরিয়ে দিল, আপনি যেখানে মঞ্চ তৈরি করে ভাষণ দিচ্ছেন, সেই মঞ্চ তৈরি করার অন্তরালে যে এনসিপি, আপনি তার বিরুদ্ধেও দাঁড়িয়ে গেছেন, ঘরে শত্রুতা বাড়াচ্ছেন। এই শত্রুতার সুযোগ কে নিচ্ছে? আপনার নামে যদি আওয়ামী লীগের সেকেন্ড লাইন আবার আপনার অভ্যন্তরে, আপনার রুহের ভিতরে, আপনার ছায়ার ভিতরে, কায়ার ভিতরে ধারণ করেন পৌরাণিক রাজনৈতিক চিন্তাধারা বা আওয়ামী রাজনৈতিক চিন্তাধারা, আপনার অবস্থান কত সময় দীর্ঘস্থায়ী হতে পারে? তারা অন্য একটি রাজনৈতিক প্রতিপক্ষ,
কিন্তু এইটাকে এই যে তৃণমূলে শত্রুতার পর্যায়ে নিয়ে গিয়ে আজ বিএনপির 1,500-1,500-এর উপরে নিজেরা মারামারি করে শহীদ হয়েছেন। জামাত শিবিরের একটি লোকও না। এখনও শিবিররা, এনসিপি এখনও শুরু করে নাই, ভবিষ্যতে করবে হয়তো, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। আপনারা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, প্রকাশ্যে স্লোগান দিয়ে, মিছিল দিয়ে, এই যে ভাইয়ে ভাইয়ে, আমি ভাই ভাই বলছি এই জন্যই, জামাতও কিন্তু মুসলমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল ধারা জিয়াউর রহমানের সময় যে কনস্টিটিউশন, সংবিধান, ওই সংবিধানগুলো পড়ে দেখবেন মুসলিমই চিন্তাধারায়, সম্পূর্ণ মুসলিমী চিন্তাধারার সংবিধান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংবিধান। কোরআনের পাশাপাশি, হাদিসের পাশাপাশি তিনি কিন্তু হযরত ওমরকে ফলো করতেন। আর কোনো রাষ্ট্রপতি কিন্তু মাঠে ঘাটে হেঁটে কোদাল ধরেননি, ধান লাগাননি, স্যালো মেশিন স্টার্ট দেননি। রাখাল বয় উপাধি পেয়েছিলেন তিনি, যদিও ভারতের দালাল এরশাদ পল্লী বন্ধু উপাধি নিয়েছিলেন পানি টানিতে হেঁটে হেঁটে বিভিন্ন, কিন্তু তার পিছনে ছলাকলা ছিল ভারতের। কিন্তু জিয়াউর রহমানের কিন্তু ভারতের কোনো ছলাকলা ছিল না, কিন্তু ভারত তাকে ভয় পেত। তার দাম্ভিকতা নয়, তার রাজনৈতিক পারদর্শিতা, রাজনৈতিক দূরদর্শনের কাছে ভারত হেরে গিয়েছিল। তো আপনারা কেন এইসবেই পচা আম কুড়োইয়ে আপনাদের উপদেষ্টার ওই সব জায়গাগুলোকে পুকুরের মতো ময়লা আবর্জনা দিয়ে ভরলেন? বাংলাদেশে কি বিজ্ঞ লোক, জ্ঞানী লোকের কমতি ছিল, অভাব ছিল? ভালো জ্ঞানী, পারদর্শী, ভালো সম্মানী ব্যক্তি আপনাদের ওখানে গেলে থাকতে পারে না কেন, স্থায়ী হয় না কেন? ওখানে কারা বসে আছে এই জায়গাটা? ওখানে যদি সাপ থাকে, সাপ, একজন মানুষ যদি ওখানে যাওয়ার পরে সেই সাপ ফুঁসে ফুঁসে ওঠে, সেখানে তো ওই লোকটি থাকবে না, ও লোকটা তো বের হয়ে যাবেই। আপনারা কেন্দ্র থেকে কি সাপ বের করবেন? রাজনৈতিক নেতা ম্যাডাম খালেদা জিয়া বলেছেন, আমি যাদেরকে রাস্তার থেকে কুড়িয়ে এমপি মন্ত্রী বানিয়েছিলাম তারা কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, একেবারে বাস্তব, 100% চিরন্তন, এটা বাণীর মতো একটি মহাবাণী। সেই সব লোকগুলো তো, সেই দুর্নীতিবাজ লোকগুলোই তো বিএনপির কেন্দ্রে বসে এখনও যে কার্যকলাপ, যে কথাগুলো বলছে, বিএনপির আদর্শ থেকে এরা বাইরের নেতা, বিএনপির আদর্শের ভিতরে এরা নেই, এরা কথা বলে না। তাহলে তো এই 15-16 বৎসর একজন স্বৈরা শাসকের জন্ম নিতে পারত না। একজন এত অনৈতিক একটি সংগঠন এতদিন দেশের ক্ষমতায় ধরে থাকতে পারত না, যদি মূল বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী নেতৃবৃন্দ, নেতা এবং কর্মীবৃন্দ গড়ে তোলা হইতো। তাহলে তারা বুঝতো, জানতো, দেশপ্রেমের জায়গাটা তাদের অন্তরে, বুকে ধারণ করতো, বাহন করতো, এবং সেটা তারা বহিঃপ্রকাশ করার চেষ্টা করত। এই যে উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে বসিয়ে রেখেছেন, তাদের চেহারা দেখিলে প্রকৃত বিএনপি তাদের বুকে ক্ষতবিক্ষত হয়। কারণ ওই সব লোক এমপি মন্ত্রী আমলিগে যখন ছিল, আমলিগে ছিল, বা অন্য দলের মন্ত্রী ছিল, অন্য দলের বড় নেতা ছিল, তারা তো বিএনপিকে নির্যাতন করে, বিএনপির অর্থ, ধন, সম্পদ কেড়ে নিয়ে, বিএনপির জেল জরিমানা করিয়ে, হত্যা করে, তাদের সন্তানকে নষ্ট করে, ধ্বংস করেই তো আমলিগের বড় বড় নেতা তৈরি হয়েছিল, বিএনপিকে ধ্বংস করে। আপনি সেই বিএনপির কর্মীদের ধ্বংসকারী নেতাকে যদি একেবারে ঢুকিয়াই প্রধানমন্ত্রীর, প্রধান চেয়ারপারসনের উপদেষ্টা পদে উপনীত করে দেন, তৃণমূলের বুকের ভিতরে খণ্ড 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 রক্তক্ষরণ হয়। কেন আর এক দলের নেতাকে এনে আমাদের দলের উপদেষ্টা বানাইতে হবে? কেন আমাদের দলের মনোনীত এমপির জন্য নির্বাচিত করে ভোট চাইতে পাঠাইতে হবে? সে তো আমার সন্তানের হত্যাকারী, আমার সম্পদ লুণ্ঠনকারী, আমার আদর্শের ধ্বংসকারী নেতা ছিল 2 বছর আগেও। সে আজ আমার নেতা হয়ে আসবে কেন? আমার দলের কি নেতা কম? যদি কম হয়ে থাকে তাহলে দল নেতা তৈরি করতে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার দায়িত্ব চলমান যেসব রাজনৈতিক নেতা আছে তাদের। দলের থেকে নেতা তৈরি করতে হবে, বাইরের থেকে পচা আম, পচা মাল, কারো লাথি মেরে ছুঁড়ে ফেলা আবর্জনা দলে নিয়ে এসে দলকে ভারী করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের সবচেয়ে ভোটার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশি ভোটার, কিন্তু সেই ভোটকে পুঁজি করে যে দুর্বৃত্তায়নের একদল সন্ত্রাসী, আপনার আধিপত্য বিস্তারকারী, লুণ্ঠনকারী, দখলকারী নেতাদের আন্ডারে, হাতের দখলে, পুঁজিবাদীদের দখলে দলটি অত্যন্ত দুর্বল এবং গ্রুপিংয়ের মধ্যে কষ্টের সৃষ্টি আছে। নির্বাচনের আগেই হয় ম্যাডাম খালেদা জিয়াকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, আর তারেক জিয়া দেশে আসার পর যে সময়টুকু পাবেন, তফসিল ঘোষণার পর যে সময়টুকু পাবেন, তড়িঘড়ি করে তার ভিতরে কি তিনি বিএনপির আদর্শগত নেতা নির্বাচন করে তাদেরকে এমপির জন্য নির্বাচন করে তৃণমূলে আসনগুলোতে পাঠাতে পারবেন কি না, বা বর্তমান সময়েই তিনি লন্ডনে বসে এই টেবিল ওয়ার্কগুলো তার দর্শন দিয়ে প্রকৃতপক্ষে তিনি যাদেরকে আপনার ভার্চুয়ালি মিটিংয়ের মাধ্যমে যাদেরকে চেয়ারে বসা দেখেন, তার ভিতরে 30-40 ভাগই আছে আমলীগের দালাল, ওই আমলীগের বিআই সাহেব, ওই কোটার নেতা সাহেব যারা ছিলেন, এদেরকে সসম্মানে নমিনেশন থেকে বাইরে রাখতে হবে। ছাত্রলীগের বান্ধবী, প্লট চাওয়া ভিখারি যারা বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে আছে, নিজেদেরকে বিএনপি বলে পরিচয় দেয়, অথচ সকল কর্মকাণ্ডই আওয়ামী লীগের পন্থার, এর থেকে বাইরে এসে ক্লিন ইমেজের খুব ভালো, ভদ্র, শিক্ষিত, পরিমার্জিত নেতা আছে যারা এইসব সন্ত্রাসী অস্ত্রধারী নেতাদের ভয়ে মাথা তুলে দাঁড়াতে সাহস পাচ্ছেন না, কিন্তু তারাই কিন্তু প্রকৃত নেতা। তাদেরকে খুঁজে বের করুন। যদি প্রয়োজন হয় যার যার আসনে আপনারা নিজস্ব লোক গোপনে নিয়োগ করুন, তাদের দিয়ে আপনারা প্রকৃত নেতার সন্ধান করুন। আমার প্রয়োজন হলে আমাকে ব্যবহার করতে পারেন, আমি বলবো কে বিএনপির ভিতরে থেকেও আমলীগের ভোটে বিজয়ী হওয়ার অপেক্ষায় আছে এবং পুরো আমলীগ তার ছত্রছায়ায় এখনও সংগঠনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর কে প্রকৃত পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধারণ করে মাঠে মানুষের মাঝে দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন। এই চিত্র 64টি জেলায় প্রকৃত পক্ষে নেতা খোঁজার, অন্বেষণ করার সময় এখন। দলগতভাবে ওইভাবে পারা যাবে না। গোয়েন্দা বিভাগ পুরা এখনও আওয়ামী লীগের দখলে, বিএনপির হয়ে কাজ করবে না। তারা যেটুকু কাজ করবে বিএনপিকে আরও ধ্বংস করার চেষ্টা করবে এবং আওয়ামী লীগপন্থী নেতাদেরকেই তারা ক্ষমতায় বসানোর চেষ্টা করবে। এর বাইরে এসে বিএনপির নিজেদের দলীয়ভাবে নির্বাচিত গোয়েন্দা শাখার মাধ্যমে নেতাদের খুঁজে বের করতে হবে, অন্যথায় ক্ষমতায় যাওয়ার পরেও ভরাডুবি হবে। সেটার জন্য জাতীয় পার্টির মতো নিশ্চিহ্ন হয়ে না যায়। আমরা ব্যথিত হব বেঁচে থাকতেই যদি এই ধ্বংসলীলা, ধ্বংস কার্যক্রম এবং বিএনপির এত বড় অধপতন দেখে জেগে দেয়। দলটিকে অনেক শ্রম, কষ্ট, মেধা, যখন খাল কাটতে গেছি খাদ্যের অভাব ছিল, সারাদিন হয়তো সেই ভোরে গ্রাম সরকারের সাথে পাঁচ দৌড়াতে দৌড়াতে গেছি, সারাদিন মাটি কাটছি, দুপুরে হয়তো একটা রুটি খেয়ে পানি খেয়ে আবার সন্ধ্যা পর্যন্ত মাটি কেটে রাত 8টায় বাড়িতে ফিরে আসছে। অনেক কষ্টের দল, অনেক কষ্টের এই সংগঠন। অনেক আমার মতো অনেক বাচ্চা ছেলে পেলে মুক্তিযুদ্ধ করেছে, তারা আমলিগ চিনত না, কিন্তু জিয়াউর রহমানের কণ্ঠস্বর তাদের কানে যাওয়ার পর তারা যুদ্ধ করেছে। আমাদের মতো পাগল যারা, তারা ব্যথিত হবে। তারা ভালোবাসার জায়গায় যদি কারোর কুঠাঘাত দেখে যেতে চায়, আত্মার অভিশাপ দিয়ে যাবে। এই আত্মার অভিশাপ যেন দলের উপরে না বর্তায়। কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।